আমাদের দেশে মিডিয়া সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে। গত 5 বছরে আওয়ামী লীগ সরকার নতুন সর্বমোট 32টি টেলিভিশনের 27টা বোধহয় চলছে, এখন 27টা টেলিভিশন চালু আছে, 22টি FM রেডিও, 32টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দিয়েছি। তার ফলে এখন বহু লোকের কর্মসংস্থান হয়েছে, বেকারত্ব দূর হয়েছে। তথ্য অধিকার আইন প্রণয়ন এবং তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। তথ্য অধিকার আইন পাস করেছি, তথ্য কমিশন গঠন করেছি। তথ্য পাওয়া এটা যে জনগণের অধিকার সেটা আমরা নিশ্চিত করেছি। আমরা মায়ানমার এবং ভারত, আমরা এই দুটি দেশের সাথে আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি নিয়ে সমস্যা ছিল এ বিষয়ে আমরা মামলা করি এবং মামলায় জয়ী হই এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এই সম্পদ আহরণ করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে আমরা অগ্রগতি লাভ করতে পারব। আমরা চাই একটি যুদ্ধাপরাধী মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। যুদ্ধাপরাধী বিচার চলছে, রায় কার্যকর শুরু হয়েছে, ইনশাল্লাহ এটাও সম্পন্ন হবে, ঠিক যেভাবে জাতির পিতা হত্যাকারীদের বিচার করে রায় কার্যকর করেছি, কাজে যুদ্ধাপরাধীদের বিচারও আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সাথে নিয়ে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত করব। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট। প্রাচ্যে সুইজারল্যান্ড হিসেবে বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠা করবেন, এটাই তার স্বপ্ন ছিল। আমরা আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে এটা করতে সক্ষম হব, এই বিশ্বাস আমাদের আছে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আপনারা জানেন যে বেবি মওদুদ একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং আমার ঘনিষ্ঠ বন্ধু, গতকালকে সে ইন্তেকাল করেছে। আমি তার আপনার মাগফিরাত কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রশ্ন? সবার মনে অনেক প্রশ্ন। জি জি। বক্তব্যের শেষ প্রান্তে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমাদের পবিত্র সংবিধানে মানুষের বাক স্বাধীনতা নিরঙ্কুশভাবে নিশ্চিত করা হয়েছে। কয়েকদিন আগে বিএনপির মহাসচিব বলেছেন, আওয়ামী লীগের লোকেরা বলেন তারা 5 বছর ক্ষমতায় থাকবেন, কিন্তু তারা কি 75 সনের 14 আগস্ট ভেবেছিলেন যে 15 আগস্ট হবেন? এবং তার কথা ধরে হান্নান শাহ বলেছে এদেশে যদি 15 আগস্ট হয় তার দায়িত্ব শেখ হাসিনা সরকারকে নিতে হবে। এগুলি কি বাক স্বাধীনতা, না আপনার অগণতান্ত্রিক শক্তিকে প্রভোগ করে দেশে গণতন্ত্র নস্যাৎ করার জন্য রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য? যদি এটা বাক স্বাধীনতা না হয়ে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য হয়ে থাকে, সে সম্পর্কে আপনার সরকার কি ব্যবস্থা নেবেন? জনগণ আতঙ্কিত। ধন্যবাদ। এটা তো সরাসরি হত্যার হুমকি দেওয়া। আর একটা 15 আগস্টে কি ঘটেছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে এই দেশের মানুষ 23 বছর সংগ্রাম করে মুক্ত যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল এবং স্বাধীনতার পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে নিয়ে এই দেশের মানুষকে একটি স্বাধীন জাতি হিসেবে শুধু প্রতিষ্ঠিতই করেননি, অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং তখন এই 15 আগস্টের কালো রাত্রে তাকে সপরিবারে হত্যা করা হয়, যেখানে একটা ছোট্ট শিশু তারাও রেহাই পায়নি। তো সেটাকেই তারা আজকে সামনে তুলে ধরতে চায়। তাদের এই বক্তব্যের মধ্য থেকে এটাই তারা প্রমাণ করেছে যে 15 আগস্টের সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের যে সম্পৃক্ততা বা জিয়া পরিবারের যে সম্পৃক্ততা, এটা বোধহয় তারা ভালোভাবে এটা স্পষ্ট করে তুললো জাতির সামনে। এবং এই ধরনের হুমকি আজকে না, তারা এর আগে বহুবার দিয়েছে, এমনকি পার্লামেন্টে থাকতেও তারা দিয়েছে। এবং এর পরপরই আপনারা লক্ষ্য করবেন এই ধরনের হুমকির পরে কিন্তু আমার জীবনের উপর নানাভাবে আক্রমণ এসেছে, একবার দুবার না, বহুবার। কাজে তারা ওই হত্যা করার পরিকল্পনা করে এই হুমকি ধামকি দিতে থাকে, আর দিয়েই যেমন হত্যা করতে চায় আমাকে, আবার দোষটা আমার, দায়ী নাকি আমি, মানে খুনিদের বাঁচাবার একটা
পথ তারা করে নিতে চায়। তারা যে অপরাধটা ঘটাতে যাচ্ছে সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার বোধহয় একটা প্রচেষ্টা। তবে আমি বিশ্বাস করি যে আপনারা একটা জিনিস জানেন যে আমি এদেশের রাজনীতিতে এসেছি, আমি জানি না আমার মতো একই রাত্রের মধ্যে মা বাবা ভাই বোন সব হারিয়ে নিঃশরিক্ত হয়ে কেউ যদি থাকতো, কেউ সাহস করে এই মাটিতে এসে রাজনীতি করতো কিনা, এটাই বড় কথা। আমি আর আমার ছোট বোন রেহানা, আমরা দুজন বেঁচে ছিলাম। আমরা তো একেবারে কি অবস্থায় ছিলাম সেটা সকলেই জানি। তারপরেও আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করি। প্রথম রেহানা সুইডেনে যায়, এটা ছিল বোধহয় 79 সালে। সেখানে একটা সম্মেলন করেছিল, তখন আমাদের যিনি অ্যাম্বাসেডর ছিলেন ডক্টর রাজ্জাক সাহেব, তিনি জিয়া গভর্নমেন্টকে মানে প্রত্যাখ্যান করে পদত্যাগ করেছিলেন এবং তিনি একটা সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার। সেখানে প্রথম রেহানা যে সেখানে বক্তব্য রাখে। 80 সালে আমি লন্ডনে যাই। লন্ডনে যে আমি গণতন্ত্রের পক্ষে, আজকে যে ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্ট গ্রুপ, তখন আমরা সেই পার্লামেন্টের গ্রুপ তৈরি করি। সেখানে স্যার টমাস উইলিয়ামস ছিলেন, নোবেল লরেট জন ম্যাকব্রাইড ছিলেন, এবং তাদেরকে নিয়ে আমরা গ্রুপ তৈরি করি এবং বঙ্গবন্ধু হত্যার এনকোয়ারি করার জন্য, এটাকে তদন্ত করার জন্য একটা এনকোয়ারি কমিশন আমরা গঠন করেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় যে সেই এনকোয়ারি কমিশনের প্রতিনিধিরা বাংলাদেশে আসতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্যার টমাস উইলিয়ামসকে ভিসা দেয় নাই, আসতে দেয় নাই। এই কথাটা হয়তো অনেকে জানেনি না, ভুলেই গেছেন। তখন কিন্তু স্যার টমাস উইলিয়ামকে জিয়াউর রহমান ভিসা দেয়নি, এদেশে ওই 15ই আগস্টের হত্যাকাণ্ডের তদন্ত করতে আসতে দেয় নাই। কাজী এদের, আমার কথাটা হচ্ছে এই প্রতিকূল অবস্থায় সেখানে যেমন সমস্ত ইংল্যান্ডে এবং ইউরোপের যেসব দেশে যাওয়া সম্ভব ছিল, গিয়ে সংগঠন গড়ে তোলা এবং জনমত সৃষ্টি করা গণতন্ত্রের পক্ষে। 81 সালে যখন আমাকে দলের সভানেত্রী করা হয়, আমি বাংলাদেশে ফিরে আসি। অনেকেই আমাকে বাধা দিয়েছে। আমি ফিরে এসেছিলাম, আমার বাচ্চাগুলি ছোট ছিল। আমার ছেলে মাত্র 10 বছরের, আমার মেয়েটা আরো ছোট। আমি তাদেরকে অনেকটা মাতৃস্নেহ বঞ্চিত করে দেশের মানুষের কাছে ফিরে আসি। কেন এসেছিলাম? এসেছিলাম একটাই কারণে, যে মিলিটারি ডিক্টেটরের হাত থেকে দেশকে রক্ষা করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের মানুষ যে স্বাধীনতা এনেছে রক্ত দিয়ে, সেই স্বাধীনতাকে অর্থবহ করা, মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা, দেশকে উন্নত করা, যে স্বপ্নটা জাতির পিতা দেখছেন, যে কাজটা তিনি সম্পন্ন করে যেতে পারেনি, সেই কাজটা করার জন্যই ফিরে এসেছিলাম। এবং তারপর থেকে আপনারা জানেন যে আজকে এত বছর ধরে আমি প্রায় 32-33 বছর আমি কাজ করে যাচ্ছি। এবং আজকে বাংলাদেশে শুধু গণতান্ত্রিক সরকারই না, একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে জনগণ যে তার শুভ ফল পায়, আর্থসামাজিক উন্নতি যে জনগণের হয়, দেশ যে জাতীয় আন্তর্জাতিকভাবে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়, মানুষের মৌলিক অধিকারগুলি যে নিশ্চিত করা যায়, বাক ব্যক্তি স্বাধীনতা যে নিশ্চিত করা যায়, আমরা সেটা কিন্তু প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি এত বাধা, এত কিছুর মধ্য দিয়েও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, হায়াত মউত আল্লাহর হাতে, সম্মান দেবার মালিক আর নেবার মালিক সেটাও আল্লাহর হাতে। সূরা আল ইমরানের 26 আয়াতে সেটা স্পষ্টই লেখা আছে যে সম্মান দেবে আল্লাহ, নেবে না আল্লাহ। তো সেটা তো আমরা ছেড়েই দিয়েছি, এটা আল্লাহর উপরেই আর বাংলাদেশের জনগণের উপরে, কারণ জনগণের জন্য আমি কাজ করে যাচ্ছি। জন্মেছি যখন, মরতে একদিন হবেই, কিন্তু মরার আগে আমি মরি না, এটা বোঝা উচিত। আমার কথা হচ্ছে আমার কাজ আমি করে যাব, তারা হুমকি ধমকি দিচ্ছে, দেবে। দুর্বলের তর্জন গর্জনটাই বেশি থাকে। তাদের যদি এতই শক্তি থাকতো তাহলে 5ই জানুয়ারি নির্বাচনেও তারা অংশগ্রহণ করত, কিন্তু জামাত ছাড়া তারা চলতে পারে না। আর জামাত যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের কাঠ গড়ায়। জামাত নিবন্ধিত পার্টি না, ইলেকশন করবে না। আর জামাত ইলেকশন করবে না সেই খাতিরে এই বেগম জি ইলেকশন করে না, এটা তো সবাই জানে। তারা রাজনীতিতে ভুল করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই ভুলের খেসারত কেন দেশের মানুষ দেবে? নির্বাচন ঠেকানোর নামে বহু মানুষ তারা হত্যা করেছে, আর আমাকে তো বারবার তারা হত্যার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের তারা নানাভাবে পুরস্কৃত করেছিল, সেটা সকলেই জানে।
আইবির রহমানকে তারা হত্যা করেছে, আমাকে হত্যা করতে যেয়ে সেখানে আমার 22 জন নেতাকর্মী আইবির রহমান সহ তাদেরকে হত্যা করেছে। তো ওদের চরিত্রই তো হত্যা করা, কাজে ওরা তো নতুন কিছু বলে নাই, কারণ ওদের জন্মই তো হচ্ছে, বিএনপির জন্মই হচ্ছে হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়ে, এই হুমকি দিয়ে সেই কথাটা জাতিকে আবার তারা স্মরণ করিয়ে দিল যে তাদের জন্মটাই হচ্ছে হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে জন্ম। এখন বাক স্বাধীনতা, আমরা বাক স্বাধীনতা দিয়েছি, এটা ঠিকই, আর তারা এই ধরনের বলে যাচ্ছে। আমি দেশবাসীর উপরেই বিচারের ভার দিচ্ছি, যে এদের বিচারটা যেন দেশবাসী করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুরুল ইসলাম। আপনার এই সফরে গার্লস সামিটে এবং ব্রিটিশ সরকারের সাথে আপনার এই বৈঠকের মধ্য দিয়ে আমরা গণমাধ্যমের যারা কর্মী তাদের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার কারণে যে চিত্রটি ছিল যে বাইরের বিশ্বে বোধহয় আপনার সরকারের ভাবমূর্তি তাদের প্রোপাগান্ডার ফলে এমন পর্যায়ে গেছে যে আমাদের হয়তো উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হতে পারে, আপনি নিশ্চিত করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। একই সাথে আমার জানবার, আপনি যে নির্বাচনের প্রসঙ্গ বললেন গণমাধ্যমেই এসছে, আমরা তো ডেভিড ক্যামেরনের কাছে যাবার সুযোগ নেই, আপনার কাছে এসছে, ধন্যবাদ আপনাকে, যে সেখানে নির্বাচন প্রসঙ্গে তিনি অস্বস্তি প্রকাশ করেছেন এরকম খবর এসছে এবং বিএনপি বলছে যে এই ব্যাপারে আপনার সরকার মিথ্যাচার করছে। এই বিষয়ে আপনার জানতে চাই এবং আরেকটি বিষয় নিশ্চিত হতে চাই যে ঈদের আগাম শুভেচ্ছা আপনাকে, কিন্তু ঈদের পরবর্তী আন্দোলনের একটি হুমকি আমাদের সামনে, অর্থনীতি পঙ্গু অবস্থা থেকে যখন সাধারণ মানুষ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে সেই সময় ঈদের পরে সাধারণ মানুষের জন্য আপনার কোনো স্বস্তি দেবার বাণী আছে কিনা? ধন্যবাদ। না, এখানে ওদের ওয়েবসাইটে একটা ইয়ে বেরোইছে যে সেটা বলেছি ওকে, এরকম কোনো আলোচনা হয়নি তো তুমি দেখো না। আমার সঙ্গে মূলত আমি যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার আমাকে যখন দাওয়াত দিলেন এবং ব্রিটিশ মন্ত্রী আমাকে যখন ফোন করলেন, অ্যাকচুয়ালি আমার এই সময় যাওয়াটা একটু সমস্যা ছিল, আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে যাবো কিনা। বারবার প্রাইম মিনিস্টার যেহেতু আমাকে চিঠি দিয়েছেন, মেসেজ দিয়েছেন, তো আমি চিন্তা করলাম, আর যেহেতু মেয়েদের ব্যাপার, গার্লস সামিট এটা নতুন ধরনের প্রথম হচ্ছে, তো আমি সিদ্ধান্ত নিয়ে আমি গেলাম এবং 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি আমার সঙ্গে বৈঠক করেন, আমি সেখানে যাই, উনি নিজে এসে আমাকে রিসিভ করে নিয়ে যান। আলোচনার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, যেমন আমাদের ইলেকশন, যেখানে যাবো ইলেকশন একটু আলোচনা হবেই, কিন্তু ওনার যেটা বক্তব্য ছিল যে এই ইলেকশনে যা হয়েছে হয়েছে, পিছনে আর তাকাতে চান, উনি ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে এগোতে চান। কাজে ইলেকশনে যে পার্টিসিপেটরি বা কিছু আনকন্টেস্টেড হয়েছে, এসব কথা যে কোনো সময় যে কোনো আলোচনা আসতে পারে এবং তাদের ওয়েবসাইটে একটা যে দিয়েছে সেখানে এই বিষয়টা তারা তুলে ধরেছে। কিন্তু সেই সাথে সাথে যে কথাটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছেন, এটা অত্যন্ত সত্য কথা, সবার সামনেই তিনি বলেছেন, যেটা যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমরা এখন সামনের দিকে দেখতে চাই, ওটা নিয়ে পিছনে ফিরে তাকাতে চাই না। আমরা এখন যেভাবে আমরা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করছি সেভাবে আমরা কাজ করে যেতে চাই, এটা তিনি স্পষ্ট বলেছেন। এবং সেই সাথে যেটা ছিল, আপনারা জানেন যে এমডিজি যখন গ্রহণ করা হয়, এমডিজি গোল 2000 সালে, তখন কিন্তু আমি প্রাইম মিনিস্টার ছিলাম এবং হাতে গোনা মাত্র আমরা কয়েকজন এখন আছি, বাকি সব জায়গায় সরকার প্রধান চেঞ্জ হয়ে গেছে, বোধহয় 4-5 জনের মধ্যে আমি সেখানে একজন ছিলাম। এটা নিয়ে তখন আলোচনা হয়েছে যে এমডিজি 15 আমরা যে মানে পোস্ট 15, কারণ এমডিজি গোলটা ছিল 2015, অর্থাৎ 2015 সাল পর্যন্ত। এই 15 সালের পরবর্তী কি করণীয়, সেখানে আরো কি কি কাজ আমরা করতে পারি স্বাভাবিকভাবে মানুষের উন্নয়নের জন্য, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা, সেগুলি নিয়েও চিন্তা করা, সেটা নিয়ে এটাও নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। এখানেও আমরা কয়েকটা সম্মেলনও করেছি, কাজে এখানে বাংলাদেশের একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। যেহেতু আমি একেবারে গোড়া থেকে ছিলাম, সেহেতু স্বাভাবিকভাবে সকলে একটা মানে আশা করে যে বাংলাদেশের একটা ভূমিকা থাকবে, অর্থাৎ আমি এখানে আরো সক্রিয় থাকবো। সেটা নিয়ে সেখানে অনেকগুলি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। আমাদের মিডিয়ার সমস্যা হয়েছে, মিডিয়া না, কিছু দল এবং কিছু মিডিয়া ওই যে ইলেকশনে আচ্ছা কিছু অংশগ্রহণ করে না, এতে হ্যান ত্যান ইত্যাদি, তার জন্য উনি তারা বলেন না যে ইলেকশন না করছে বা আপনি প্রধানমন্ত্রী না, তাই যদি হতো তাহলে তো আমাকে দাওয়াত দিত না, দাওয়াত দিত? উনি যদি ইলেকশনটা রিজেক্ট করতেন তাহলে তারা আমাকে দাওয়াত দিত না, আমাকে টেলিফোন করে রিকোয়েস্ট করতেন না, করতেন? তো যারা এটা নিয়ে এটাকেই বড় করে দেখতে চাচ্ছে, কিন্তু তার পরের লাইনগুলি তার পরে নাই, ওটা বলছে না, এটাকে হাইলাইট করতে চাচ্ছে। আসলে তারা কি চায়?
বাংলাদেশের মানে ঘরের বদনামটা বাইরে বেশি করে ফলাও করতে পারলে তাদের লাভটা কি? যারা এটাকেই বড় করে দেখতে চাচ্ছে, হ্যাঁ বিএনপি করছে, আমি জানি বিএনপি বিরোধী দল, তারা ইলেকশন না করে ভুল করেছে, তারা এই ইলেকশনটাকে যেভাবে হোক নিচু দেখাতে চেষ্টা করবে। কিন্তু 5ই জানুয়ারি ইলেকশনের পর দেশের পরিবেশটা যে ফিরে এসেছে, দেশটা যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ যে একটু স্বস্তিতে আছে, দেশের মানুষ যে একটু শান্তিতে আছে, এটা কি একটা শ্রেণীর পছন্দ হচ্ছে না? তাতে কিছুই ভালো লাগছে না। আজকে এই যে রোজার সময় আপনারা বলেন যে একই সাথে আপনারা এটা কেউ বিশ্লেষণ করে দেখেছেন কিনা আমি জানি না, আমরা কিন্তু জুন মাসে বাজেট দিয়েছি। অতীতে বাজেট দিলেই জিনিসের দাম বাড়তো, বাজেট দিয়েছে দাম বাড়ে নাই। জুলাই মাস বর্ষাকাল, এই গ্রীষ্ম এবং বর্ষাকালে সবসময় বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পায়, এটা একেবারে নিয়ম। আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত বাংলাদেশ সবসময় একটা মানে অর্থনৈতিক খুব একটা থাকে, স্থবির অবস্থায় থাকার কথা। এবং এই সময় এক সময় ছিল তরি তরকারি কিছুই পাওয়া যেত না, কচু, চিংড়ি মাছের ঘুষি আর ওই যে লতা তরকারি মানে কুশি কুশি মানে জিজিঙ্গা জালি, এর বেশি কেউ আর পেত টেত না, এই অবস্থা ছিল। কিন্তু এখন তো আপনারা এই বর্ষাকালে রোজার সময় টমেটো খাচ্ছেন না? গাজর খাচ্ছেন না? লাউ খাচ্ছেন না? আরো সব তরকারি নাম বলতে পারি। এটা কি বাতাসে এসছে, হাওয়া থেকে পেয়ে গেছেন? না, এটার জন্য আমাদের কাজ করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, এগুলো উৎপাদন করতে হয়েছে, উৎপাদন করতে কৃষককে সেইভাবে সুযোগ সৃষ্টি করে দিতে হয়েছে, বাজারজাত করার ব্যবস্থা করতে হয়েছে বলেই আজকে এই যে এত মাছ এই সময় বর্ষাকালে নদীতে যে স্রোত, এত মাছ কোত্থেকে পেতেন? অতীতে পান নাই, এখন পাচ্ছেন। তার কেউ যদি মনে করে এগুলো এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি পয়দা হয় নাই, পয়দা করতে হয়েছে, এর জন্য রিসার্চ করতে হয়েছে, উৎপাদন করতে হয়েছে এবং ডিস্ট্রিবিউশন করতে হয়েছে। এটা আমাদের আওয়ামী লীগ সরকার ছিল বলেই পেয়েছে, অন্য সরকার তো আগেও দিতে ছিল, পারে নাই। বাজেট দিলাম, তারপর হচ্ছে রোজা, তারপরে এই বর্ষা, গ্রীষ্ম বর্ষা, এই সময় 2009 যখন সরকার গঠন করি ইনফ্লেশন রেট কত ছিল? বাড়তে বাড়তে 13% বেড়ে গিয়েছিল। আমরা অত্যন্ত সচেতন ছিলাম দেখে মানুষ অতটা টের পায়নি, মানুষকে কষ্ট পেতে দেয়নি। এখন সেই ইনফ্লেশন কমিয়ে 6.9 ভাগে নামিয়ে এনেছি। 13 ভাগ থেকে 6.9 ভাগে ইনফ্লেশন কবে কে নামাতে পেরেছে বলেন আমাকে? 2001 সালে আমরা 2 ভাগের নিচে ইনফ্লেশন রেখে গিয়েছিলাম, মূল্যস্ফীতি 1.59 ভাগ, তখন জিডিপি 6 ভাগের উপরে। আর সেই মূল্যস্ফীতি বাড়াতে 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 বিএনপি বাড়ালো, কেয়ারটেকার বাড়ালো, তারপরে বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা এসে লাগলো, যেটা 13% উঠে গেল। আমরা সেটাকে দক্ষ ব্যবস্থাপনা, সুশাসন, অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সবকিছু সুন্দরভাবে করে আজকে সেটা আমরা 6.9 ভাগে নামিয়ে এনেছি। আজকে রোজার সময় বিদ্যুৎ উৎপাদন চাহিদা মোতাবেক আমরা উৎপাদন করে ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি। ঢাকা শহরে পানির জন্য হাহাকার ছিল, পানির সেই আন্ডারগ্রাউন্ড পাইপ পরিবর্তন থেকে শুরু করে পানি মানে বিশুদ্ধকরণের জন্য নতুন নতুন প্রজেক্ট পাস করে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করে সেই সমস্যাও আমরা সমাধান করে দিয়েছি। যেখানে যেখানে যে সমস্যা ছিল, রাস্তাঘাট, এখন এই যে বাড়ি ঘরে ফেরা, রেল তো মৃত ছিল, তাকে তাজা করেছি, রেলপথ, নৌপথগুলি ড্রেজিং করেছি, সড়ক পথগুলি যেখানে আগে শুধু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতো, এখন সেই সড়কগুলি মেরামত করে সড়কগুলি উন্নত করে অনেকটা আমরা হ্রাস করতে পেরেছি। রাস্তাঘাটগুলি পর্যন্ত মানুষ স্বস্তিতে যেতে পারছে। এই যে 5ই জানুয়ারি পরে মানুষের জীবনে শান্তি স্বস্তি ফিরিয়ে আনলাম, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রাখতে সক্ষম হলাম,
মানুষের আয় বৃদ্ধি করলাম, এখন কেনাকাটা খালি ঢাকা শহরে তো না, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মানুষ ঈদের কেনাকাটা করছে। আপনারা টেলিভিশন সেটা প্রচার করে অনেকেই তো ভালো সুযোগ, প্রচার করার সুযোগ পাচ্ছেন, মানুষও খুশি। তো এই স্বস্তিটা মানুষের ভিতরে যে স্বস্তিটা আমরা ফিরে এনেছি, এটা নিশ্চয়ই সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না হাতে গোনা কয়েকজন। তাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, তাদের উদ্দেশ্যটা কি ছিল, সেটাই প্রশ্ন। তার মধ্যে খুব খুশি হতেন এদেশে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতো, আর ওই থাইল্যান্ডের মতো আবার কোনো অগণতান্ত্রিক সরকার আসলে ওনাদের একটা পতাকা পাওয়ার সুযোগ হতো, ওনারা একটু ভালো থাকতেন। এই তো বিশাল জনগোষ্ঠী তারা যে ভালো আছে এটা ওনাদের ভালো লাগছে না। আমার মনে হয় এটাই হচ্ছে একমাত্র কারণ, তাছাড়া আর কোনো কারণ আমি দেখি না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মোস্তফা ফিরোজ, আমি বাংলা মিশনে কাজ করি। আমি আপনার লন্ডন সফর নিয়ে প্রশ্ন করবে, তবে তার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার এই সফরে আমার একটা ব্যতিক্রমী জিনিস আমার লক্ষ্য করেছি, সেটি হচ্ছে আপনি বিমানে নিজে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, কথাবার্তা বলেছেন। আমি মনে করি এটা খুবই প্রশংসার দাবি রাখে। এবং আমরা অতীতেও দেখেছি যে আপনি 5ই জানুয়ারি নির্বাচনের আগে নিজে বার্ন ইউনিটে গেছেন এবং সেখানে কথা বলেছেন। আশা করব যে ঘরমুখ যাত্রীরা যে এখন বাড়িতে ফিরছেন, আপনি কয়েকটি টার্মিনাল পরিদর্শন করবেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আমি ট্রাফিক জ্যাম বাড়াতে চাই না, কারণ আমি বেরোতে গেলেই তো রাস্তাঘাট তারপরে করা, যার জন্য আমি ঘর থেকে বেরই হই না পারত পক্ষে। আপনি আকস্মিকভাবে যদি রাত্রেবেলায় যান কয়েকটি, তারপর আবার ওটাই হবে, সিকিউরিটি নামে করবে, মানে এটা আমি করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে, বেরই হই না রাস্তায়, কারণ এত জাম, আর গেলে ওই যে রাস্তা আটকাবে। হ্যাঁ, খুব অল্প সময় আটকালেও আমি নিজেও তো ট্রাফিক জ্যামে পড়ি, কারণ আমার নির্দেশ আছে অনেক আগে আটকাবে না, তা আমি অনেক সময় ট্রাফিক জ্যামে টাকেই যাই, কিন্তু তারপরেও যে আটকায় এবং মানুষের অসুবিধার সৃষ্টি করতে চাই না। ধন্যবাদ। হচ্ছে খবর আমি রাখি আমার কাছে অনবরত, প্রত্যেকটা ঢাকার একেবারে প্রতিটি কর্নারতে সমস্ত সময় অনবরত আমার কাছে মেসেজ আসতেই থাকে, খবর আসতেই থাকে, এটুকু জানায় রাখলাম। জি ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে, মন্ত্রী ঘুরতেছে তো, যে ওবায়দুল কাদের ঘুরে বেড়াচ্ছে, আর ওই যেখানে যাচ্ছে আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, আমার প্রতিনিধি যাচ্ছে। জি, আমার এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিটেন সফরের মধ্য দিয়ে আপনি কি তাগিদ অনুভব করছেন কিনা যে সংসদের বাইরে যে প্রধান বিরোধী দল আছে তাদের সাথে সংলাপ শুরু করা দরকার নির্বাচন প্রশ্নে? আর একটি হচ্ছে যে ঈদের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আন্দোলন করবে এবং এটা নিয়মতান্ত্রিক আন্দোলন হবে। সেই আন্দোলনে সরকার কোনো বাধা দেবে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে কিনা? ধন্যবাদ। মানে আপনি চাচ্ছেন যে এই আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে সহযোগিতা করুক, যাতে আরো বেশি করে বাস পোড়াতে পারে, ট্রেন পোড়াতে পারে, মানুষ খুন করতে পারে, এটাই চাচ্ছেন? এটাই প্রশ্ন? প্রশ্ন সেটি মনে হলো যে এই আন্দোলন করবে, তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সাহায্য করবে কিনা। তো কোনটা সাহায্য করবে, কাকে সাহায্য করবে, জনগণকে না আন্দোলনকারীরা যে মানে ধ্বংসযজ্ঞ চালাবে সেটাকে? একজন সরকার প্রধান হিসেবে অবশ্যই আমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, অবশ্যই আমার দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সমুন্নত রাখা, অবশ্যই আমার দায়িত্ব যে মানুষকে যে কেউ এভাবে হ্যারাস করতে হবে। তাদের আন্দোলনটা কি? তাদের আন্দোলন তো ওই যে খুন করার হুমকি, যেমন আমাকে 15ই আগস্ট দেখাচ্ছে, এবং নির্বাচন বন্ধের নামে তারা কি করেছে, কয়েকশো মানুষ হত্যা করেছে, পুড়িয়ে দিয়ে মানুষকে হত্যা করা, এখনো পোড়া ঘা নিয়ে যারা বেঁচে আছে, আপনারা গেছেন কখনো তাদের খবর নিতে? একটু দয়া করে খবর নিয়ে দেখেন যে ওই যন্ত্রণা নিয়ে তারা বেঁচে আছে। যে মানুষগুলি পুড়ে মরে গেছে তাদের পরিবারগুলি কি অবস্থা আছে, এই যে ঈদ সামনে তাদের ভাগ্যে কি জুটছে, একটু খবর নিয়ে দেখেন। আমরা না চিকিৎসা বা যতটুকু সাহায্য করে দিয়েছি, এর পরবর্তীতে তাদের জীবনটা কোন দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে। এটা কি এই বিএনপি বা জামাত যারা এইভাবে পুড়িয়ে মেরেছে তারা এটা কি কখনো উপলব্ধি করে? এটা তাদের মানে আন্দোলন? আমি প্রায় 1000 কাছাকাছি নতুন বাস বিআরটিসি কিনেছি,
আর্টিকুলেট বাস কিনে দিয়েছে যাতে একসাথে বেশি যাত্রী যেতে পারে। সেই বাসগুলি তারা কয়েকশো বাস পুড়িয়ে দিয়েছে। রেল মৃতপ্রায়, আমি নতুন বগি নতুন রেল কিনে রেলকে স্বচ্ছ করলাম, সেই রেলগুলি পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দিল। লঞ্চ ঘাটে বাঁধা, সেখানেও যেও আগুন দেয়। এই যে মানুষ মানুষ যাত্রী, সাধারণ যাত্রী, আপনাদের সাংবাদিকদেরও তো একজন পুড়ে সে আহত অবস্থা। সেদিন তো আমার সঙ্গে এক মেয়ে আসলো, হচ্ছে কি অবস্থা, আমাদের মধ্যে যুবলীগ করে, ওই যে ওর নামটা কি ছিল, যুব মহিলা লীগের ও অ্যাডভোকেট, কি নাম, মানে কি দুরবস্থা ওর চেহারাটা যদি দেখেন। এই আন্দোলন তারা করবে আর সরকার আমরা বসে বসে দেখব কেন? যারা এইভাবে মানুষের এতটুকু ক্ষতি করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর দ্বিতীয় কথা, সংলাপ। নির্বাচন তো হয়েই গেছে, আর কেউ যদি ইলেকশন না করে সেটা তো তার ভুল সিদ্ধান্ত। তাদের ভুল সিদ্ধান্তের খেসারত জাতি কেন দেবে, মানুষ কেন দেবে, সাধারণ মানুষ কেন দেবে? একটা রাজনৈতিক দল তাদের যথাসময়ে যথা সিদ্ধান্ত, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেউ যদি সেক্ষেত্রে ব্যর্থ হয়, সে ব্যর্থতার দায়ভার তাকেই বয়ে নিয়ে বেড়াতে হয়। আর আমাকে বারবার সংলাপ করতে বলেন, যেখানে আমি নিজে টেলিফোন করার পরেও এক ফোন ধরতে লাগলো 6 ঘন্টা 8 ঘন্টা। কি ফোন ধরার জন্য নাকি প্রস্তুতি নিতে হবে। তারপর ফোন ধরেই যে ঝাড়ি শুরু হলো যে রেড ফোন নষ্ট কেন। রেড ফোন কখনো নষ্ট ছিল না। আপনি ফোন করলে ফোনে যদি রিংটোন বাজে তো আপনি নষ্ট বলবেন কিভাবে? না, ফোন নষ্ট। এই নিয়ে আরো কি করে ইঞ্জিনিয়ার, কি করে কে। যখন ফোন দেখা লোক পাঠালাম, ঢুকতে দিল না, পরীক্ষা করতে দিল না, গেল সেটা। দ্বিতীয় কথা, আপনাকেই জিজ্ঞেস করি, আপনার বাবা মাকে কেউ যদি হত্যা করে, সেই হত্যাকারীদের সাথে যদি আপনাকে বলা হয় যে না না আপনি ওদের সাথে বসে একটা সমঝোতা করেন, আপনি কি করবেন? বসবেন? আপনাকে যদি কেউ খুন করার জন্য চেষ্টা করে, আপনার চোখের সামনে যদি এরকম সারি সারি লাশ পড়ে, আপনার দলের ওইরকম আপনজন যদি মারা যায়, আপনি জানেন কারা করছে, আপনি বলছেন তাদের সাথে ডায়লগ করতে, আপনি করতে পারবেন? কেউ পারবে করতে? পারবে না। তারপরেও আমি নিজে টেলিফোন করেছি, কথা বলেছি। তারপর মানে যে আচরণ, আমি যখন একটু অতীতের কথা স্মরণ করালাম, কারণ আমাদের বাসাটা ওই 32 নম্বর, ওটা তো একটা ঐতিহাসিক বাসা, তো ওখানে অনেক স্মৃতি তো আছে। আমাদের চোখের সামনেই তো কত কিছু আমরা দেখেছি, কতজনের কান্নাও শুনেছি, কতজনের আহাজারি শুনেছি, কতজনের সমস্যার সমাধান করেছি, অনেক কিছু ওখান থেকে হয়েছে, অত আর বলতে চাই না। কিন্তু তারপরেও আমি উদ্যোগ নিয়েছি, যেভাবে হোক। নির্বাচন তো হয়েছে, জনগণ মেনে নিয়েছে, 40 ভাগ ভোট পড়েছে একটা ইলেকশনে। তো এখন আবার ডায়লগ 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 করে এত কথা কিসের জন্য? ডায়লগের চেষ্টা, সব চেষ্টাই হয়েছে, তাহলে বারবার আপনারা আমাকে এত অপমানিত হতে কেন দিতে চান, সেটা তো আমি বুঝি না। হ্যাঁ, রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হতাম তাহলে একটা কথা ছিল, তা তো করি নাই। দেশের অর্থনীতি সচল রেখেছি, মানুষ শান্তিতে আছে কিনা সেটা দেখেন। আপনারা অশান্তি টেনে আনতে চান, আবার ইলেকশন উঠাবেন, আবার তারা আন্দোলন আর মানুষ কোন শুরু করবে, সে অবস্থা আনতে চান। আর আন্দোলন করতে আসবে, আসে মাঠে নামুক না। আমারও মাঠে আওয়ামী লীগ আছে, সবাই আছে, সাধারণ জনগণ আছে। মাঠের দেখা মাঠে হবে, মাঠের দেখা মাঠে হবে। ফুটবল মাঠে কে কটা গোল দেয় সেটা দেখা যাবে, সেটাই আমরা দেখবো। কিন্তু এখানে এখন যেটা, তারা ট্রেন মিস করছে, ট্রেন তো ছুটে চলে গেছে, এখন নতুন ট্রেনের জন্য তাদের অপেক্ষা করতে হবে, কখন স্টেশনে নতুন ট্রেন আসে তখন চড়বে, সেই আশা পর্যন্ত অপেক্ষা করুক।
এখন আমাদের আবার সেদের সুদে কিছু করা, ডাকা, এর দরকারটা কি? পার্লামেন্টে এখন অপোজিশন যারা আছে অন্তত ওইসব নোংরা ভাষা নাই, খিস্তি কেউ নেই, লাভালাভি নাই, মাইক ভাঙা নাই, ফোল্ডার ছেঁড়া নাই, নাকি আমাদের ভালোই লাগে না এরকম পার্লামেন্ট? ওইরকম মারামারি, কাটাকাটি, গালাগালি, বস্তির খিস্তি কেউ, ওইগুলি পছন্দ। যাদের ওটা পছন্দ তারাই খেতে মরে যাচ্ছে। আর আপনারা কি চান যে আবার ওই বিএনপি আসামারিকে আবার যুদ্ধাপরাধীদের নিয়েই তো ক্ষমতা সরকার গঠন করবে? তাহলে কোনটা চান? যুদ্ধাপরাধীদের বিচার হোক চান, না যুদ্ধাপরাধীরা আবার ক্ষমতায় যাক বিএনপির হাত ধরে, সেটা চান? সেটাও একটু সিদ্ধান্ত নেন। আপনাদের বহু পত্রিকা আমি দেখি অনেকেই লেখে, একদিকে যেমন যুদ্ধাপরাধী বিচারের জন্য তাদের হাউতাস লিখে যাচ্ছে, আবার ওদিক দিয়ে বিএনপি কেন ক্ষমতা আসলো সেই দুঃখে মরে যাচ্ছে। এই ডুয়েল রোলটা কেন?